ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই একটি মেয়ে আমাদেরকে বলতে থাকে, আমি ভেবেছিলাম ওর সঙ্গে দেখা হওয়া আমার 20 বছরের মধ্যে সবচেয়ে বড় ভাগ্য। তবে আমি ভাবিনি। দেখা যায় তার আর তার বয়ফ্রেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। এই বিষয়ে কথা বলার জন্য পরদিন সকালেই সে তার বয়ফ্রেন্ডের অফিসে যায়। আড়াল থেকে সে শুনতে পায় তার বয়ফ্রেন্ডের একটা বন্ধু বলছে, শ্যাংলিন, তুমি এই কাজটা কি করে করলে? চাওশির চেহারা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। নিজেই নিজের ভিডিও করে পাবলিক করে দিলে শুধুমাত্র ওকে অপমান করার জন্য। শ্যাংলিন এদিকে তাকালে চাওশি লুকিয়ে পড়ে। এরপর শ্যাংলিংয়ের আরেক বন্ধু বলে, ওই বছর তুমি লোক ভাড়া করেছিলে যাতে সবাই চাওশির মাকে মিস্ট্রেস বলে ডাকে। এরপর এমন নাটক করে তার সামনে গিয়েছিলে যেন তুমি তাকে সাপোর্ট করো, আর যারা চাওশিকে বুলি করেছে তুমি তাদেরকে শাস্তি দিয়েছ। তখন এক বন্ধু বলে, ও এসব ডিজার্ভ করে। ও শ্যাংলিংয়ের ভালোবাসার মানুষ সুমিনকে বিদেশ যেতে বাধ্য করেছে। শ্যাংলিং চুপ করে থাকলে তার এক বন্ধু বলে, তোমার কি ওর জন্য খারাপ লাগছে নাকি? ভুলে যেও না ও কিভাবে সুমিনকে বিদেশ যেতে বাধ্য করেছে। বেচারি 2 বছর ধরে বিদেশ আছে, কি খাচ্ছে কি পড়ছে আমরা কেউই কিছুই দেখছি না। শ্যাংলিন বলে, আমি ভুলিনি, ও খুব জলদি দেশে ফিরে আসবে, আর ওই দিনই আমি চাওশিকে সবকিছু বলবো। ওকে আমি এত অপমান করব যে ও কোথাও মুখ দেখাতে পারবে না। চাওশি তখন মনে মনে বলতে থাকে, তার মানে এই সব কিছু তুমি করেছো? তুমি এগুলো করেছো আমার সৎ বোন সুমিনের জন্য? তখন সে মনে করে স্কুলের ছাত্রছাত্রীরা তার মায়ের ছবির দিকে বিভিন্ন ফল ছুঁড়ে মারছিল আর বলছিল এটা একটা মিস্ট্রেস। চাওশি এসে বলতে থাকে, না, আমার মা কোনো মিস্ট্রেস নয়। তারা তখন তাকেও বুলি করে। একটু পরে শ্যাংলিন সেখানে আসে। সে নিজের একটা রুমাল দিয়ে চাওশির চেহারা মুছে দেয়। বর্তমানে শ্যাংলিন বলে, কিন্তু মনে মনে আমি ওকে ওই সময় থেকেই ঘৃণা করি। চাওশির হাত থেকে তখন তার বুননের জিনিসগুলো পড়ে যায়। সে বলতে থাকে, তার মানে আমি যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিলাম সেই আমাকে এত কষ্ট দিয়েছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসলে অফিসের 2জন কর্মচারী তাকে ধরে। তারা বলতে থাকে, আরে এটা তো সেই নায়িকা যে এখন একেবারে পুরো ভাইরাল হয়ে গেছে। আমাদেরকে একটু বলো না, ছেলেদের কিভাবে পটাতে হয়? তুমি কিভাবে মিস্টার শ্যাংলিনকে পটালে? চাওশি চলে যেতে চায়, তবে তারা বলে, তুমি আবার লজ্জা পাচ্ছ কেন? তোমার কোন জায়গাটা আমাদের দেখা বাকি আছে? তারা ধাক্কা দিয়ে চাওশিকে ফেলে দেয়। তখন শ্যাংলিন এসে এটা দেখে ফেলে এবং সে বলতে থাকে, তোমরা আমার সামনে চাওশিকে বুলি করছো। তারা তখন সেখান থেকে চলে যায়। শ্যাংলিন চাওশিকে বলে, তোমাকে আমি কতদিন বলবো, তোমাকে কেউ অপমান করলে বুলি করলে তুমি আমার কথা বলবে। আমি সামনে থাকলেই তোমার এই অবস্থা, আমি না থাকলে পরে তুমি কি করবে? এরপর তারা গাড়িতে ছিল। শ্যাংলিন বলে, দেখো ওই ভিডিও একটা অ্যাক্সিডেন্ট ছিল, তুমি চিন্তা করো না, আমি ইন্টারনেট থেকে ওটা খুব সহজেই নামিয়ে ফেলবো। চাওশির মনে পড়ে যায় শ্যাংলিনের বন্ধু বলেছে, তুমি এমনভাবে ভিডিওগুলো করেছো যে চাওশির চেহারা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। চাওশির তখন বমি আসতে শুরু করে। এটা দেখে শ্যাংলিন তাকে একটা রুমাল দেয়। শ্যাংলিন বাইরে চলে যায়। শ্যাংলিন বাইরে চলে গেলে চাওশি শ্যাংলিনের ফোনটাতে তার বোনের জন্মদিনের পাসওয়ার্ড দেয়। এতে সেটা খুলে যায়। তখন দেখা যায় সুমিন শ্যাংলিনকে SMS করে বলেছে, আমি খুব জলদি ফিরে আসছি, শুনেছি তুমি আর চাওশি নাকি এখন একসঙ্গে আছো। শ্যাংলিন বলে, আমি শুধুমাত্র ওর সঙ্গে খেলছি। তখনই শ্যাংলিন ফিরে আসে। সে চাওশির জন্য একটা বার্থ কন্ট্রোল কিনে এনেছে। চাওশি বুঝে যায় শ্যাংলিন দেখেছে যে চাওশির আসলে বমি আসছে, তাই সে তার জন্য একটা বার্থ কন্ট্রোল কিনে এনেছে। এরপর চাওশি যখন চলে যাচ্ছিল তখন শ্যাংলিন এসে জোর করে তাকে একটা কিস করে। সে বলে, তুমি কি এখনো ভিডিও নিয়ে আমার উপর রেগে আছো? ভিডিও তো আমি পাবলিক করিনি। আমার যে ম্যানেজার এই কাজ করেছে আমি তাকে অলরেডি কাজ থেকে বের করে দিয়েছি। আমাদের রিলেশনের সামনে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, সেদিন আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। এরপর দেখা যায় শ্যাংলিন অফিসে ছিল। চাওশি তাকে কোনো ফোন বা SMS করে না, তাই তার মেজাজটা একটু গরম ছিল। তখন সুমিন SMS করে বলে, তুমি নাকি আমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছো। কি সারপ্রাইজ? শ্যাংলিন বলে দেয়, তুমি আসলেই জানতে পারবে। তখন তার বন্ধু বলে, শুনলাম চাওশি নাকি তোমাকে কোনো ফোন করছে না, SMS করছে না, ও আবার শেষ সময় পালিয়ে যাবে নাকি? শ্যাংলিন বলে, অসম্ভব, আমি ওকে যেতেই দেবো না। তখনই তার নজর পড়ে ওই ছেলেটা কিছু একটা বুনছে। তার মনে পড়ে যায় একদিন সে চাওশিকে এটা বুনতে দেখেছে। চাওশি বলেছিল, আমি তোমার জন্য একটা স্কার্ফ বানাচ্ছি। বর্তমানে সে বলে, তুমি এটা কোথায় পেলে? তার বন্ধু বলে, এটা দরজার সামনে পড়েছিল, আমার কাছে মনে হলো কালারটা অনেক সুন্দর, তাই আমি নিয়ে আসলাম।
শ্যাংলিনের মনে হতে থাকে তাহলে ওই দিন কি চাওশি তার কথা শুনে ফেলেছে নাকি। সে সাথে সাথেই তাকে ফোন করে। চাওশি ফোন তোলে। শ্যাংলিন বলে, তোমার কি সমস্যা? তুমি না তো আমাকে কোনো ফোন করছো না কোনো SMS করছো, তোমার কি হয়েছে? সে বলে, কিছুই হয়নি, আমি আসলে বাড়িতে একটু ব্যস্ত। এই 2 দিন বাবার কথা শুনে চলছি, কারণ যদি বাবার কথা না শুনি তাহলে সে অ্যানিভার্সারি পার্টিতে আমাকে যেতে দেবে না। তুমি বলেছিলে তুমি আমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছো, সেটা কি হয়েছে? শ্যাংলিন বলে, হ্যাঁ, সেটা একদম কমপ্লিট। তুমি দেখলে একদম হতবাক হয়ে যাবে। চাওশি পার্টিতে যাওয়ার জামাটা দেখে আর বলতে থাকে, কি আর হবে, ভিডিও তো তুমি অলরেডি পাবলিক করেই দিয়েছো, আর তোমার সব সত্যিও আমি জানি। এখন শুধুমাত্র সবার সামনে সত্যিগুলো বলবে, তাই তো? এটাই ভালো হবে, আমাদের সম্পর্ক সবার সামনেই শেষ হয়ে যাবে। আমি অপমানিত হলেও মানুষ তোমার আসল চেহারাটা দেখতে পারবে। তাই সে পার্টিতে আসে। শ্যাংলিন তার হাত ধরে তাকে আলাদা নিয়ে আসে। সে বলে, আমি কতবার তোমাকে ডাকলাম, তুমি শুনলে না কেন? কি এমন জিনিসের দিকে তাকিয়েছিলে যে আমার কথা শুনলে না? চাওশি বলে, আমি শুধুমাত্র তোমার একজন বিছানার পার্টনার, তোমার উপর রাগ করার আমার কি অধিকার আছে? শ্যাংলিন বলে, ও তুমি এখনো রেগে আছো? চিন্তা করো না, আজ তুমি এমন সারপ্রাইজ পাবে যে তুমি সবকিছু ভুলে যাবে। তখনই তার এক বন্ধু এসে বলে, তুমি এখানে কি করছো? সুমিন এসেছে। শ্যাংলিন এটা শুনে সেখান থেকে চলে যায়। শ্যাংলিনের বন্ধু বলে, তোমার মতো মেয়ে আমি কোনো দিনও দেখিনি। তুমি তো ভালো করেই জানো শ্যাংলিন আসলে সুমিনকে ভালোবাসে। তাদেরকে আলাদা করার শাস্তি আজ তুমি পাবে। শ্যাংলিন তাকে ডেকে নিয়ে চলে যায়। এরপর সুমিন শ্যাংলিনের হাত ধরেছিল। চাওশি এটা দেখে চলে যায়। শ্যাংলিন তার দিকে তাকিয়েছিল বলে সুমিন মনে মনে বলতে থাকে, চাওশি, তোমার অবস্থা আমি এমন করব যে শ্যাংলিন যেন তোমার দিকে ফিরেও না তাকায়। ওয়াশরুমে এসে চাওশি বলতে থাকে, আমি তো সব কিছুই জানি, তারপরও কেন আমার এত কষ্ট হচ্ছে? তখন সে কল্পনা করে একদিন সে শ্যাংলিনের কাছে এসেছিল। শ্যাংলিন তাকে একদম কোলে বসায়। চাওশি বলে, তুমি এত ভালো কেন বলো তো? আমি অনেক ভাগ্যবতী যে তোমাকে আমি আমার জীবনে পেয়েছি। আমি আমার সকল দুঃখ ভুলে গেছি। তখন সুমিন এসে বলে, চাওশি, তুমি এখানে লুকিয়ে আছো কেন? তোমার তো আমাকে আর তোমার দুলাভাইকে অভিনন্দন জানানো উচিত। সুমিন বলে, শুনেছি তুমি নাকি শ্যাংলিনের সঙ্গে রাতও কাটিয়েছো, সেই ভিডিও আবার পাবলিকও হয়েছে, কিন্তু তারপরেও সে তোমাকে ভালোবাসে না। আমি তোমাকে একটা সত্যি কথা বলি, আসলে তোমার মা যে মিস্ট্রেস এই কথাটা আমি তাকে বলেছি, যদিও এটা মিথ্যা, তবে সে বিশ্বাস করেছে। আমিই তাকে বলেছি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে, সে সেটাও করেছে। ওর হাতেই আমি তোমাকে শেষ করে দিতে চাই। চাওশি বলে, কিন্তু কেন? সে বলে, কেন মানে? তোমার মা চলে গেছে এতদিন হয়েছে, তারপরেও কেন তুমি আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছ না? তোমার জিনিস সব আমার। তুমি একটা মিস্ট্রেসের মেয়ে হয়ে এত আরামায়েশে কেন থাকবে? চাওশি বলে, আমার মা মিস্ট্রেস নয়। তোমরা থাকতে এক শহরে, আমরা থাকতাম আরেক শহরে। বাবা কোনোদিন বলেনি যে তার আরেকটা সংসার আছে। তারপরেও এটা জানার পরে মা পৃথিবী ছেড়েই চলে গেছে। সুমিন বলতে থাকে, মনে হচ্ছে আমি তোমাকে যে শিক্ষা দিয়েছি সেটা যথেষ্ট নয়। এরপরেই সে বুঝতে পারে শ্যাংলিন এখানে আসছে, তাই সে নিজের গালে নিজে চড় দেয়। চাওশি বলতে থাকে, না, আমি এই কাজ করিনি। তখনই সুমিনের গালে রক্ত দেখা যায়। সে বলতে থাকে, তুমি ভালো করেই জানো চিলি অয়েলে আমার অ্যালার্জি হয়, তারপরেও তুমি এখানে চিলি অয়েল নিয়ে এসেছো। এটা দেখে শ্যাংলিন তাকে একটা থাপ্পড় মারে। চাওশি একেবারে কাচের উপরে পড়ে যায়। শ্যাংলিন বলতে থাকে, মিস্ট্রেসের মেয়ে মিস্ট্রেসের মেয়েই হয়, তুমি শুধুমাত্র তোমার পানিশমেন্টের অপেক্ষা করতে থাকো। সে সুমিনকে কোলে নিয়ে চলে যায়। চাওশির অনেকখানি হাত কেটে গিয়েছিল। তখনই শ্যাংলিনের 3 বন্ধু হাসতে হাসতে সেখানে আসে। চাওশি বলতে থাকে, তোমরা কি চাও? তারা বলে, অবশ্যই আমরা তোমাকে শিক্ষা দিতে এসেছি। তারা একটা চিলি অয়েলের বোতল বের করে বলে, শুনেছি তোমারও নাকি চিলি অয়েলে অ্যালার্জি। তারা 3 জন ধরে তার গায়ে চিলি অয়েল ঢেলে দেয়। অন্যদিকে সুমিন বলতে থাকে, শ্যাংলিন তুমি চিন্তা করো না, ডাক্তার বলেছে আমার অ্যালার্জি তেমন একটা সিরিয়াস না। তখনই শ্যাংলিনের ফোনে চাওশির কল আসে। সুমিন বলতে থাকে, ও নিশ্চয়ই তোমাকে কল করছে। ও এমনই, যখনই দেখে আমি একটু ভালো আছি ও সবার ভালোবাসা কেড়ে নেয়। তুমি কিছু মনে করো না, ফোনটা তুলে নাও। অন্যদিকে শ্যাংলিনের বন্ধুরা বলতে থাকে, তোমার সাহস কি করে হয় শ্যাংলিনকে ফোন করার? তুমি ভেবেছো সে তোমাকে বাঁচাতে আসবে? আমরা তোমাকে বলে দিই, সেই আমাদেরকে পাঠিয়েছে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। এরপর একজন বলে, দেখো তো, মেয়েটা দেখতে কিন্তু এমনিতে অনেক সুন্দর, গায়ের রং একদম সাদা, সাদার উপর লাল চিলি অয়েল পরে দেখতে আরো সুন্দর লাগছে। ভিডিওতে তো আমরা ওকে দেখেছি, তাহলে একবার বাস্তবেও দেখি। এরপরেই তারা তার সঙ্গে জবরদস্তি করতে শুরু করে। ওই সময় শ্যাংলিন চাওশির ফোন তোলে। এটা দেখে তারা তার মুখ চেপে ধরে রাখে।
তখন সুমিন পাশে থেকে বলে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও না। শ্যাংলিন তখন ফোন কেটে দেয়। এরপর কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, একজন ক্লিনার মহিলা চাওশিকে দেখতে পায়। চাওশি তাকে সাহায্য করতে বলেই অজ্ঞান হয়ে যায়। এরপর চাওশির হসপিটালে জ্ঞান ফেরে। ওই মহিলা বলতে থাকে, তুমি কি এখন ঠিক আছো? তোমার চিলি অয়েলে অ্যালার্জি আছে, চিলি অয়েলের কারণে তোমার সারা শরীর ফুলে গেছে। তার উপর ওই ছেলেগুলো, আমি পুলিশে খবর দিই, এদেরকে অ্যারেস্ট করানো উচিত। চাওশি মনে করে ওই সব ছেলেগুলো বলছিল, আমরা তো অলরেডি ভিডিও করে রেখেছি, এগুলো শ্যাংলিনকে দেখালে সে নিশ্চয়ই আরও খুশি হবে। শোনো চাওশি, তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু আমরা এই ভিডিও পাবলিক করে দেব। এরপর সবাই তোমার মায়ের কবরে গিয়ে থুতু দিয়ে আসবে যে সে কেমন একটা মেয়ে জন্ম দিয়েছে। বর্তমানে চাওশি চুপ করেছিল। তখনই সে দেখতে পায় পাশেই শ্যাংলিন সুমিনকে নিয়ে যাচ্ছে। সে সুমিনের চুল ঠিক করে দিচ্ছিল। এটা দেখে চাওশি মুখ ঘুরিয়ে কান্না করতে শুরু করে। চাওশি ওই ক্লিনার মহিলাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি কি আপনার কাছে আরেকটা সাহায্য চাইতে পারি? এরপর 4 দিন পরের সিন দেখানো হয়। আজ সুমিন আর শ্যাংলিনের এঙ্গেজমেন্ট পার্টি। এঙ্গেজমেন্ট পার্টিতে শ্যাংলিনের বন্ধুরা এসে বলতে থাকে, তোমরা দুজন স্কুল থেকে একজন আরেকজনকে পছন্দ করো। যদি চাওশি তোমাদেরকে আলাদা করে না দিত তাহলে কবেই তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে যেত। শ্যাংলিন চাওশিকে SMS করে বলে, এইবার আমি তোমাকে দেখতে যাব না, এটা তোমার শিক্ষা। আর কখনোই তুমি সুমিনের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মনে থাকবে। সে তার বন্ধুদের বলে, ওই দিনের পর চাওশির সঙ্গে তোমাদের দেখা হয়েছে? তারা বলে, না, শুনলাম তাকে নাকি তুমি 100 মিলিয়ন টাকা দিয়েছ, সে হয়তো এখন সেগুলো নিয়ে ঘুরছে। তবে দেখা যায় চাওশি সেখানেই ছিল। সে কল্পনা করে সে ওই ক্লিনার মহিলাকে বলেছিল ওই দিনের ওই হোটেল রুমের CCTV ফুটেজ নিয়ে আসতে। এরপর বর্তমানে উপস্থাপিকা বলছিল, আমাদের আজকের কাপল স্কুল থেকেই একজন আরেকজনকে চেনে, তাই তাদের মধ্যে ভালোবাসার অনেক মুহূর্ত রয়েছে। আমরা ভিডিও আকারে সবাইকে সেগুলো দেখাতে চাই। যখনই সে টিভি অন করে তখন চাওশির ওই খারাপ দিনগুলো দেখানো হয়। সবাই বলতে থাকে, এগুলো কি? এটা তো সুমিনের বোন, এই ছেলেগুলো কি মানুষ? এখনই পুলিশে ফোন করো আর এদেরকে ধরিয়ে দাও। এরপরেই সুমিন যে নিজের গালে নিজেই চর মেরেছে এবং নিজের গায়ে নিজে চিলি অয়েল দিয়েছে, এই সব কিছুই ভিডিওতে দেখা যায়। সুমিনের বাবা বলতে থাকে, তুমি এগুলো কি করেছো? সুমিন এখনই এগুলো বন্ধ করতে বলে। তবে শ্যাংলিন বলে, না, আমি আরও দেখতে চাই। চিলি অয়েলের কারণে চাওশির কি কি ক্ষতি হয়েছে সেই সব কিছুই সেখানে দেখানো হচ্ছিল। শ্যাংলিন সুমিনের দিকে তাকালে সুমিন বলে, আমি ইচ্ছে করে ওর সঙ্গে এগুলো করিনি, তুমি সবসময় ওকে প্রোটেক্ট করো, তাই আমি ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু এর পরের ঘটনা আমি কিছুই জানি না। শ্যাংলিনের বন্ধুরা বলতে থাকে, আমরাও তো তোমার হয়েই কাজ করেছি, তুমিই বলেছিলে প্রতিশোধ নিতে। শ্যাংলিন বলে, আমি বলেছিলাম ওকে ভয় দেখাতে। তার বন্ধুরা বলতে থাকে, জানি আমরা একটু বেশি করে ফেলেছি, তবে তুমি তো অলরেডি তাকে 100 মিলিয়ন টাকা দিয়েছো, আর তাছাড়া ওর মতো মেয়ের কাছে এগুলো তো কিছুই না, তাই না? শ্যাংলিন তাকে ধরে ইচ্ছে মতো মারতে থাকে। সুমিন বলতে থাকে, তুমি চাওশির জন্য তোমার 10 বছরের বন্ধুকে এখন মেরে ফেলবে নাকি? শ্যাংলিনের তখন চাওশির চিৎকার মনে পড়ে। সে বলে, না না, ওদেরকে তো মারা যাবে না, ওদের কিছু হলে চাওশির কাছে ক্ষমা চাইবে কে? শ্যাংলিন বলতে থাকে, চাওশি কোথায়? চাওশির বাবা বলতে থাকে, আমি জানি চাওশির সঙ্গে অন্যায় হয়েছে, আমরা অবশ্যই তাকে জাস্টিস দেব, কিন্তু সুমিয়ান তো কিছু করেনি। তোমার সঙ্গে সুমিয়ানের আজ এঙ্গেজমেন্ট, তুমি অলরেডি চাওশিকে কষ্ট দিয়েছো, এখন কি সুমিনকেও তুমি কষ্ট দিতে চাও? শ্যাংলিন আবারও চিৎকার করে বলে, চাওশি কোথায়? সুমিনের মা বলে, তোমার এখন কি হয়েছে? তুমি তো সবসময় বলো যে তুমি সুমিনকে ভালোবাসো। সুমিন বলতে থাকে, তোমার কি হয়েছে তুমি বলো তো? তুমি বলেছিলে তুমি সবসময় আমাকে দেখে রাখবে, তুমি কি তোমার কথা রাখবে না? শ্যাংলিন বলে, আমি আবার জিজ্ঞেস করছি, চাওশি কোথায়? চাওশির বাবা বলে, আমি অলরেডি তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছি। শ্যাংলিন এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে থাকলে সুমিন একটা কাঁচ নিয়ে বলে, আজ যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি আর বাঁচব না। এটা দেখে শ্যাংলিন ফিরে আসে। তার তখন চাওশির আঘাতের কথাও মনে পড়ে। সে বলে, চাওশি, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। অন্যদিকে আমরা চাওশিকে দেখি, যে কিনা এয়ারপোর্টে ছিল। সে নিজের মোবাইল ফোনটা বন্ধ করে সেখানের একটা ডাস্টবিনে ফেলে যায়। এরপর গাড়িতে বসে সে বলতে থাকে, শুনেছি জিয়াং পরিবার কান্ট্রি এর সব থেকে ধনী পরিবার, তাদের পুরো পরিবারই মিলিটারি সার্ভিস দেয়। এত বড় পরিবার আমাদের পরিবারে কেন বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল? সে মনে মনে বলছিল, আমি বুঝতে পেরেছি। আমি শুনেছি 1 বছর আগে জিয়ান পরিবারের একমাত্র ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে যায়। মূলত তারা তাদের অন্ধ ছেলেকে বিয়ে করানোর জন্য সুমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এখন সুমিনের বদলে আমি যাচ্ছি।
তবে আমার স্ক্যান্ডাল শুনলে তারা হয়তো তাদের অন্ধ ছেলের জন্য আমাকে বউ হিসেবে রাখবে না। এরপর সে বাড়িতে আসলে বাড়ির কর্তা এবং কর্ত্রী তাকে নিয়ে সোফায় বসায়। লোকটি বলে, তুমি এসেছো, আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মহিলাটি তার মাথার ক্যাপ সরিয়ে দিয়ে বলে, তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ বুলি করেছে? সে বলে, না, আসলে আমার চিলি অয়েলে অ্যালার্জি রয়েছে। এটা শুনে লোকটি বাড়ির সকল মেয়েদের বলে দেয় এখনই রান্নাঘর থেকে চিলি অয়েল সরিয়ে ফেলতে। চাউসি বলে, আঙ্কেল আন্টি, আমি সুমিন নই, আমি চাউসি। আমি সুমিনের বদলে এখানে এসেছি। তখনই একটা ছেলে বলে ওঠে, তুমি কারো বদলে আসনি। এটাই হলো এই জিয়ান পরিবারের একমাত্র ছেলে, যার নাম ইয়ান। ইয়ানের মা বলতে থাকে, তাই তো, তুমি হয়তো পুরোটা জানো না। তোমার মা আর আমি ছোটবেলার বান্ধবী ছিলাম। ছোটবেলায় আমরা ঠিক করে রেখেছিলাম আমাদের ছেলে মেয়ে হলে আমরা তাদের বিয়ে দেব। তবে বড় হওয়ার পর শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছে। তাই আমি ভাবলাম তাহলে না হয় তোমার বড় বোনকে বিয়ের প্রস্তাব দিই। ইয়ানের বাবা বলে, তাই তো, তুমি আসবে শুনে ইয়ান কত খুশি তুমি দেখতে পারছো না। চাউসি ইয়ানের দিকেই তাকিয়েছিল, কারণ তাকে দেখতে একটু অন্ধ মনে হচ্ছিল না। এরপর ইয়ানের বাবা মা তাদেরকে আলাদা কথা বলতে দিয়ে চলে যায়। চাউসি উঠে দাঁড়ায় ইয়ানকে হেল্প করার জন্য, তবে ইয়ান বলে, তুমি ভয় পেও না, আমি চোখে দেখতে পাই। চাউসি তখন সরি বলতে শুরু করে। সে বলে, আপনি সুস্থ হয়ে গেছেন, আমি জানতাম না। ইয়ান বলে, তাহলে তুমি সরি কেন বলছো? আমাদের তো মাত্রই দেখা হয়েছে। চাউসি বলে, আসলে আমার সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো শুনলে আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন। ইয়ান বলে, তুমি জানতে অ্যাক্সিডেন্টের পর আমি অন্ধ এবং মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ি। তারপরেও তুমি আমাকে বিয়ে করতে এসেছো। এর নিশ্চয়ই কারণ আছে। তবে তুমি দেখতে পারছো আমি সুস্থ হয়ে গেছি, তাই এখন তোমার নিজের ওপর গিল্টি ফিল হচ্ছে। এরপর সে বলে, আরে আমি মজা করছি। এটা শুনে চাউসি হেসে দেয়। এরপর একজন মেয়ে তাদেরকে চা দিয়ে যায়। চাউসি বলে, আমাদের বিয়ের ব্যাপারে ইয়ান বলে, তুমি ভালো করে ভেবে দেখো, বিয়ে অনেক বড় একটা ব্যাপার। আমি তোমাকে কোনো প্রেশার দিতে চাই না, তবে আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। চাউসি বলে, আমি শুনলাম আঙ্কেল আর আন্টি নাকি অলরেডি বিয়ের প্ল্যানিং করছে। ইয়ান বলে, একটা অনুষ্ঠানের আয়োজন করছে। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে সেটা হবে আমাদের বিয়ের অনুষ্ঠান। যদি না করতে চাও তাহলে বাবা মা তোমাকে অ্যাডপ্ট করে নেবে। আমার মা চায় যেহেতু তোমার মা নেই তাই তুমি এখানেই থাকো, আর আমিও এটাই চাই। এরপর ইয়ান তার হাত বাড়িয়ে দিয়ে বলে, চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। পরে তারা একসঙ্গে উপরতলায় চলে যায়। অন্যদিকে সুমিন এখনো অজ্ঞান ছিল। শ্যাংলিন সুমিনের বাবাকে বলছিল, চাউসিও তো আপনার মেয়ে, আপনি কিভাবে পারলেন তাকে একা অন্য একটা শহরে দিয়ে দিতে? সুমিনের বাবা বলে, তুমি এখন কিসের নাটক করছো? কে দেখে এগুলো? এমন ভাব করছো যেন তুমি চাউসিকে কত ভালোবাসো। ও যত কষ্ট, যত আঘাত পেয়েছে, এগুলো তো তুমিই ওকে দিয়েছো। শ্যাংলিন কল্পনা করে যখন সে সুমিনকে কোলে করে নিয়ে ওয়াশরুম থেকে ফিরে আসছিল, তখন সামনে এসে তার বন্ধুদের দেখে বলে, গিয়ে ওকে একটা শিক্ষা দিয়ে আসো। বর্তমানে সে বলে, আমি কখনোই ওকে কষ্ট দিতে চাইনি, ওরা আমার কথা বুঝতে পারেনি। আমি চাউসিকে কষ্ট দিইনি, ওরা কষ্ট দিয়েছে, আর এবার ওদেরকে এর ফল ভোগ করতে হবে। এরপর শ্যাংলিনের এক বন্ধু পার্টি করছিল। শ্যাংলিন সেখানে আসে। তার বন্ধু বলতে থাকে, তুমি আমাদের একজনকে অলরেডি মেরে মেরে তাকে একেবারে কোমায় পাঠিয়ে দিয়েছো। এখন তুমি আমার কাছে কেন এসেছো? একটা চাউসির জন্য তুমি আমাদের সবাইকে মেরে ফেলবে নাকি? এরপরেই আমরা একটা চিৎকারের শব্দ শুনতে পাই। এরপর শ্যাংলিন যখন সামনের দিকে যাচ্ছিল, তখন সে একটা মেয়েকে দেখে চাউসি মনে করে। সে তাকে বলতে থাকে, আমি সারা শহরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে অন্য একটা ছেলের সঙ্গে সময় কাটাচ্ছ। ওই মেয়েটি বয়ফ্রেন্ড তার মাথায় একটা বোতল ভেঙে ফেলে। এরপর সে বলতে থাকে, চাউসি তুমি কোথায় আছো? আমি সব জায়গায় তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি, তুমি মনে করছো আমি যে তোমার জন্য প্রতিশোধ নিচ্ছি এটা যথেষ্ট না, তাই তো? এরপর সে তার ওই বন্ধুকে একটা ভাঙা ফ্যাক্টরিতে নিয়ে আসে। এখানে অনেকগুলো ক্যামেরা লাগানো হয়। এরপরেই সেখানে কতগুলো লোক আসে, তারা তার বন্ধুকে ইচ্ছে মতো মারে। একটু পরে শ্যাংলিন বলতে থাকে, এখন এই ভিডিওটা আমি পাবলিক করে দেব, সবাই দেখবে, অবশ্যই চাউসিও দেখবে। সে বুঝতে পারবে আমি তার জন্য কিভাবে প্রতিশোধ নিয়েছি। তার সেই বন্ধু বলতে থাকে, তুমি তো শেষ, তুমি চাউসিকে ভালোবাসো, অথচ তুমি চাউসিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছো। তুমি ভেবেছো সে তোমাকে ক্ষমা করে দেবে? এগুলো বলে সে হাসতে থাকলে শ্যাংলিন আবারও তাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর শ্যাংলিন চাউসির ওই স্কার্ফটাকে দেখছিল। তখন তার চাউসির সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তবে সে দেখতে পায় চাউসি হঠাৎ গায়েব হয়ে গেছে। আসলে এগুলো ছিল তার স্বপ্ন। এরপর তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, সুমিনের মা তাকে ডেকেছে। সুমিনের সঙ্গে
শ্যাংলিনের বিয়ের দিন ঠিক করার জন্যই মূলত তাকে হসপিটালে ডাকা হয়েছে। শ্যাংলিন হসপিটালে যাওয়ার জন্য ফুলের দোকানে আসে। তখন সূর্যমুখী ফুল দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। একদিন সে দেখতে পায় একটা ছোট মেয়ের সূর্যমুখী ফুল কিনছে। সে এসে শ্যাংলিনকে বলে, তোমারও কি সূর্যমুখী ফুল পছন্দ? শ্যাংলিন বলে, আমার মায়ের পছন্দ। তখন দোকানদার মহিলা বলে, এক জোড়া ফুল 15 টাকা, তুমি তোমার 5 টাকা দিয়ে দাও, আমি তোমাকেও একটা ফুল দিচ্ছি। এরপর তারা দুজন ফুল নিয়ে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পেছন থেকে সুমিন এটা দেখতে পায়। এরপর সে সূর্যমুখী ফুলের একটা তোড়া নিয়ে হসপিটালে আসে। তখন সে শুনতে পায় সুমিন আর তার মা কথা বলছে। সুমিন চিৎকার করে বলছিল, ও কেন আমার বাড়িতে থাকবে? আমি যেটা করেছি বেশ করেছি। তার মা বলে, তাই তো, আমরা আসার পরেও তারা মা মেয়ে বাড়ি ছেড়ে যাচ্ছিলই না। পরে কি হলো? ডিপ্রেশনের কারণে মহিলাটা তো মরেই গেল। যদি আগেই ডিভোর্স দিয়ে দিত তাহলে তো আর এগুলো হতো না। সুমিন বলে, ওরা না গিয়েছে ভালো হয়েছে। চাউশির মায়ের সকল কিছু আমি দখল করে নিয়েছি। ছোটবেলা থেকেই আমার সকল অন্যায়ের বোঝা চাউশি বয়ে গেছে। 2 বছর আগে আমি যে বিদেশ চলে গিয়েছি, শ্যাংলিন মনে করে চাউশির কারণে আমি বিদেশ গিয়েছিলাম। সুমিনের মা বলে, কিন্তু ওই মেয়েটাকে নাকি শ্যাংলিন 100 মিলিয়ন টাকা দিয়েছে। সুমিন বলে, তুমি কি বোকা নাকি? আমি ওকে এত টাকা পেতে দেব? আমি কবে ওর কার্ডের সঙ্গে নিজের কার্ড বদলে ফেলেছি? ওই 100 মিলিয়ন টাকা আমার অ্যাকাউন্টে শুয়ে আছে। এগুলো বলে তারা মা মেয়ে হাসছিল। শ্যাংলিন এগুলো শুনে তার হাত থেকে ফুল পড়ে যায়। তখন সে সেখান থেকে চলে যায়। শব্দ পেয়ে সুমিনের মা বাইরে আসে। তখন সে ফুলের তোড়াটা পেয়ে বলে, কে যেন ফুল ফেলে গেছে, সূর্যমুখী ফুল। সুমিন বলে, আমার সূর্যমুখী ফুল একদম পছন্দ না, ফেলে দাও। তার মা ফুল ডাস্টবিনে ফেলে দেয় আর এই সব কিছুই শ্যাংলিন দেখতে পায়। এরপর শ্যাংলিন যখন গাড়িতে করে যাচ্ছিল তখন তাদের মা মেয়ের কথাই তার মনে ভাসছিল। সে বলতে থাকে, এসব কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে চাউশি আবারও পুরনো স্বপ্ন দেখতে থাকে। তখন ইয়ান তাকে ধরে। ইয়ান বলে, তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্নে কেউ তোমাকে বুলি করছিল? চাউশি বলে, বুলি করছিল না, বরং বুলিদের হাত থেকে আমাকে বাঁচাচ্ছিল। ইয়ান বলে, এটা তো আরো ভয়ঙ্কর। সে যখনই তার হাত ধরতে যায় তখন চাউশি তার হাত অনেক জোরে ধাক্কা দেয়, যার ফলে ইয়ান হাতে ব্যথা পায়। চাউশি তাড়াতাড়ি করে গিয়ে ওষুধ এনে ইয়ানের হাতে লাগিয়ে দিতে থাকে। তখন ইয়ান বলে, শরীরের আঘাত ওষুধ লাগালেই সেরে যায়, তবে তুমি জানো মনের আঘাতও কিন্তু সেরে যায় কাউকে বললে। চাউশি বলে, তাহলে কি তুমি আমার গল্প শুনতে চাও? 3 বছরের আগ পর্যন্ত আমি এই পৃথিবীর সবথেকে সুখী মেয়ে ছিলাম। বাবা অনেক ধনী, বাবা মা দুজনেই আমাকে অনেক ভালোবাসে। এদিকে শ্যাংলিনকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, চাউশি ম্যাডামের বয়স যখন 3 বছর তখন তার জন্মদিনের দিন তার বাবার আরেক সংসার তাদের বাড়িতে এসে ওঠে, যে ব্যাপারে চাউশি ম্যাডামের মা কোনো কিছুই জানতো না। এর 3 বছর পর ডিপ্রেশনের কারণে সে মারা যায়। চাউশি ম্যাডামের বয়স তখন 3 বছর। তার সামনেই তার মা মারা গিয়েছিল, তাই এই ট্রমা এখনো তার মধ্যে কাজ করে। অন্যদিকে চাউশি ম্যাডামের বাবা বুঝতে পেরেছিল এই কথা জানাজানি হলে মানুষ তাকে খারাপ বলবে, তাই সে সবাইকে বলে দেয় সুমিনের মাই হলো তার আসল স্ত্রী। চাউশি ম্যাডামের মা তার স্ত্রী ছিল না। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, যেহেতু এগুলো একদম ঘরের কথা তাই সবাই এই বিষয়ে জানে না। এদিকে চাউশি বলতে থাকে, বাবা বলতো যে মারা গেছে তার জন্য যারা বেঁচে আছে তাদের জীবন খারাপ করা যাবে না, তাই সে কখনোই আমার মায়ের হয়ে কোনো কথা বলেনি। এলিমেন্টারি স্কুল থেকেই মানুষ আমাকে মিস্ট্রেসের মেয়ে বলতে শুরু করে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমি এমন দূরে এক ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হই যেখানে কেউ আমাকে চেনে না, তবে তারপরও তারা আমাকে চিনে ফেলে। সবাই আমার নামে খারাপ কথা বলতে শুরু করে। আমি বুঝতেই পারছিলাম না আমি জীবনে কি অন্যায় করেছি, কেন সবাই এইভাবে আমাকে বুলি করে। ইয়ান বলে, কিন্তু এসবে তো তোমার কোনোই দোষ ছিল না। চাউশি বলে, হয়তো আগে ছিল না, কিন্তু এরপর আমি এক লোককে ভালোবেসে ফেলি। আমি ভেবেছিলাম সে এমন একজন যে আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে, কিন্তু আসলে সেই আমাকে শেষ করে দিয়েছে, আমাকে করাতের মতো কেটে ফেলেছে। এরপর সে উঠে নিজের উপরে জামাটা খুলে ফেলে। চাউশি বলতে থাকে, আমি যাকে ভালোবাসতাম তার দেওয়া আঘাত এগুলো। সে আমার এমন অবস্থা করেছে যে এই পুরো জীবনে আমি কোনোদিন তাকে ভুলতে পারবো না। চাউশি বসে বলতে থাকে, আমি এমন একজন মানুষ যার কোনো চিকিৎসা নেই, আমার মধ্যে এখন কোনো কিছুই নেই, তাই তুমি আমার আশা ছেড়ে দাও। ইয়ান বলতে থাকে, এখানে আসার আগেও আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার উপর থেকেও সবাই বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি তো ফিরে এসেছি, তাই না? চাউশি বলে, তোমার ব্যাপার আর আমার ব্যাপার সম্পূর্ণ আলাদা। ইয়ান বলে, আলাদা কিছুই নেই, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে সেলফ ডিফেন্স শেখাচ্ছি।
এখন থেকে কেউ তোমাকে বুলি করতে আসলে তুমি তাকে শাস্তি দিয়ে দেবে। সে তার হাত ধরে তাকে নিয়ে যায়। অন্যদিকে শ্যাংলিং এর অ্যাসিস্ট্যান্ট সুমিনের কতগুলো ছবি দেখায় যে সে অ্যাব্রোডে থাকা অবস্থায় এইসব ছেলেদের সঙ্গে মিশেছে। গত 2 বছরে তার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, অনেকগুলো স্ক্যান্ডালে সে অনেকবার নিউজ পেপারেও এসেছে। এসব দেখে শ্যাংলিন অনেক রেগে যায়, সে সব জিনিস ছুঁড়ে ফেলে দেয়। তখন তার নজর পড়ে সুমিনের ছোটবেলার ছবির উপর। সে বলতে থাকে যে মেয়েটা ছোটবেলায় এত ভালো ছিল, সে বড় হওয়ার পর এত খারাপ কি করে হয়ে গেল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি ভুল করছেন, এই ছবিটা চাওশি ম্যাডামের। শ্যাংলিনের তখন পুরো মাথাই নষ্ট হয়ে যায়। সে চোখের সামনে চাওশিকে দেখতে থাকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, চাও পরিবারে গিয়ে বলো যে 3 দিন পরেই আমাদের বিয়ে, যত মানুষকে দাওয়াত দেওয়া যায় যেন তারা দিয়ে দেয়, আর এই বিয়ের অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হবে। এরপর সে নিজের লকার খুলে চাওশির ওই স্কার্টটা বের করে আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। অন্যদিকে সুমিনের জন্য অনেক গয়না নিয়ে আসা হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, শ্যাংলিন মাস্টার বলেছে আগামী 3 দিন পরেই শ্যাংলিন মাস্টার আর সুমিন ম্যাডামের বিয়ে হবে। এরা তো এত টাকা পয়সা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর 3 দিন পর বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সুমিন বউ সাজছিল, তখন সেখানে শ্যাংলিন আসে। সুমিন বলে, তুমি এখানে কেন আসলে? বিয়ের আগে বর কনে একে অন্যকে দেখতে হয় না। শ্যাংলিন বলে, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছিল। মনে মনে সে বলতে থাকে, তৈরি হয়ে নাও, একটু পরেই তুমি তোমার সকল কর্মফল পাবে। অন্যদিকে বিয়েতে আসা মেহমানরা বলতে থাকে, কয়েকদিন আগে যখন এঙ্গেজমেন্ট পার্টি হলো তখন সেখানে তো অনেক ভয়ঙ্কর জিনিস হয়েছিল, এবারও নিশ্চয়ই কিছু একটা হবে। আমি তো মূলত স্ক্যান্ডাল দেখতে এসেছি। আরেকজন বলতে থাকে, কিন্তু বিয়েটা কেন লাইভ স্ট্রিমে দেখানো হচ্ছে? মনে হচ্ছে যেন ইচ্ছে করে কাউকে দেখাতে চাইছে। বিয়েটা যেহেতু ট্রেন্ডিংয়ে ছিল তাই চাওশিও সেটা দেখতে পায়। এরপরে এরা বর কনে স্টেজে আসে। উপস্থাপিকা শ্যাংলিনকে জিজ্ঞেস করে, আপনি কি সুমিন ম্যাডামকে নিজের স্ত্রী বানাতে রাজি আছেন? শ্যাংলিন বলে, না, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা বলতে থাকে, তুমি এসব কি বলছো? শ্যাংলিন বলে, কারণ আমাদের সুমিন ম্যাডাম একটা চরিত্রহীনা মহিলা। এই কথার সাথে সাথেই সেখানে বড় পর্দায় সুমিনের বিভিন্ন ছবি দেখানো হয়, যেখানে তার অনেক অনেক বয়ফ্রেন্ড দেখা যায়। সুমিন তো এগুলো দেখে হতবাক হয়ে যায়। সে চিৎকার করে এগুলো বন্ধ করতে বলে। এরপরে এদের 2 মা মেয়ের ভিডিও দেখানো হয় যেগুলো তারা হসপিটালে বলেছিল। এসব শুনে সুমিনের বাবা সুমিনের মাকে ধরে মারতে শুরু করে। সে বলতে থাকে, আমি তো জানতামই না যে তুমি এরকম মহিলা। সুমিন তখন দৌড়ে শ্যাংলিনের কাছে আসে। সে তার পায়ে ধরে বলতে থাকে, ওগুলো আমার বয়ফ্রেন্ড নয়, ওরা আমার বন্ধু, আমি ওদের সঙ্গে শুধুমাত্র মজা করতে গিয়েছিলাম। শ্যাংলিন বলে, এটা তো শুধুমাত্র শুরু, তুমি অপেক্ষা করো, চাওশির সঙ্গে তুমি যা করেছো তার তুমি 10 গুণ ফিরে পাবে। এরপর সে তার বাবাকে বলতে থাকে, এবার তো বলুন চাওশি কোথায়? সুমিনের বাবা বলে, চাওশির বিয়ে হয়ে গেছে। এরপরে এরা কান্ট্রি টিতে আসে। চাওশির বাবা বলতে থাকে, ওই পরিবারের সঙ্গে তুমি পারবে না। শ্যাংলিন বলে, আপনি কিভাবে পারলেন একটা অন্ধ মাথা খারাপ ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে? এরপর সে চলে যায়। সে একেবারে ইয়ানদের বাড়িতে চলে আসে। সামনের মেয়েটকে জিজ্ঞেস করে, আজ কি বাড়িতে কিছু আছে? মেয়েট বলে, হ্যাঁ, আজ বাড়িতে বিয়ে আছে। শ্যাংলিন বলতে থাকে, তার মানে বিয়ে এখনো হয়নি? সে দৌড়ে সামনে যায়। অন্যদিকে চাওশি তৈরি হচ্ছিল। তখন ইয়ান সেখানে আসে। সে বলে, নতুন জীবনের জন্য তুমি তৈরি তো? চাওশি বলে, আমি তৈরি না ঠিকই, তবে আমি চেষ্টা করে দেখতে চাই। এরপর সে ইয়ানের হাত ধরে নিচে নেমে আসে। সবাই বলতে থাকে, এদের দুজনকে একসঙ্গে অনেক মানিয়েছে। তখনই সেখানে শ্যাংলিন আসে। সে বলতে থাকে, চাওশি, তুমি ওকে বিয়ে করতে পারবে না। তখন চাওশির বাবাও সেখানে চলে আসে। সে বলতে থাকে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমার সঙ্গে বাড়িতে ফিরে চলো, এবার থেকে আমি তোমার যত্ন করব। তখন ইয়ানের মা বলে, এখন এসব বলছেন, একটু বেশি দেরি হয়ে গেল না? চাওশি অলরেডি আমার পরিবারের, আপনার বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চাওশি বলে, আপনিই তো আমাকে বলেছিলেন আমি যেন বাড়ি থেকে চলে যাই, আপনিও তো বলেছিলেন আমি যেন আমার মুখ আপনাকে আর কখনো না দেখাই। তার বাবা বলে, আমি জানি আমি অন্যায় করেছি। ইয়ানের বাবা বলে, যদি চাওশি আপনার সঙ্গে যেতেও চায়, আমি তো কখনোই ওকে আপনার সাথে যেতে দেব না। ইয়ান বলে, মা বাবা, সিদ্ধান্তটা চাওশিকে নিতে দাও। চাওশি, তুমি আমার বোন হবে না স্ত্রী হবে, সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার, তবে তুমি যাই হও না কেন আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো। শ্যাংলিন বলে, চাওশি, তুমি আমার সঙ্গে ফিরে চলো, আমি জানি আমি অন্যায় করেছি, তবে আমি প্রতিশোধ অলরেডি নিয়েছি। চাওশি বলে, তুমি তো বিয়ে করলে? সে বলে, তুমি এটা নিয়ে ভয় পাচ্ছ? না, আমি বিয়ে করিনি। তুমি লাইভ দেখোনি? আমি তো সুমিনকে শেষ করে দিয়েছি। তুমি আমার সঙ্গে ফিরে চলো, তুমি আমার উপর যা প্রতিশোধ নিতে চাও
তাই নিতে পারবে। চাওশি বলে, আমি যা চাই তুমি কি আমাকে তাই দেবে? সে বলে, অবশ্যই। চাওশি বলে, আমি চাই তুমি আর সুমিন একসঙ্গে মরে যাও। শ্যাংলিন বলে, আমি জানি আমি অন্যায় করেছি। আমি আসলে শুরু থেকেই ভুল মানুষটাকে ভালোবেসে এসেছি। আমরা ছোটবেলা থেকেই একজন আরেকজনকে চিনি। তোমার কি আমার কথা মনে নেই? ছোটবেলায় হসপিটালের বাইরে তুমি একটা ছেলেকে একটা সূর্যমুখী ফুল দিয়েছিলে। চাওশি বলে, ও আচ্ছা, ওই ছেলেটা তুমি ছিলে। তো এখন কি হয়েছে? তুমি ভেবেছো তুমি এসব কথা বললেই আমার সব দুঃখ মুছে যাবে? তুমি আমার মাকে সবার সামনে মিস্ট্রেস বলে অপমান করেছো, আমার ভালোবাসা নিয়ে খেলেছো, তোমার বন্ধুদের দিয়ে সর্বনিম্ন পর্যায়ে আমাকে অপমান করিয়েছো। তুমি ভাবছো তুমি এখন সরি বললেই সবকিছু শেষ হয়ে যাবে? শ্যাংলিন তখন মাটিতে বসে পড়ে। সে বলতে থাকে, আমি সারা জীবন এর প্রায়শ্চিত্ত করব। আমাকে শুধু একটা সুযোগ দাও। চাওশি তার হাত সরিয়ে নেয়। সে বলে, তোমার ভালোবাসা অনেক নোংরা, এত নোংরা ভালোবাসা আমি চাই না। এই কথা শুনে শ্যাংলিন অসুস্থ হয়ে যায়। চাওশির বাবা এসে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। চাওশি বলে, এই বাড়িতে আসার পর আমি বুঝতে পেরেছি বাবা মায়ের ভালোবাসা কেমন হয়, আর একটা ভালো পুরুষ মানুষের ভালোবাসা কেমন হয়। আগে আমার মনে হতো আমি হয়তো ইয়ানের যোগ্য না, তাই আমি ইয়ানকে বললাম আমি তোমার স্ত্রী হতে পারবো না। ইয়ানের বাবা মাকেও আমি বললাম আমি আপনাদের পুত্রবধূ হতে পারবো না। তারা আমাকে তাদের বাড়ির মেয়ে বানাতে রাজি হয়েছে। সমাজের মানুষের কথা উপেক্ষা করে তারা আমাকে মেয়ে বানাতে রাজি হয়েছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি কেন আমি এত কষ্ট করব। আমি জীবনে একটাই ভুল করেছি, একটা খারাপ মানুষকে ভালোবেসেছি। এই জন্য আমি ইয়ানকে কেন ফিরিয়ে দিচ্ছি? সে বলতে থাকে, ইয়ান, আমার এখন অনুশোচনা হচ্ছে। তুমি কি আমাকে নিজের স্ত্রী বানাবে? ইয়ান বলে, অবশ্যই। সে তার হাত ধরে হাতে কিস করে। তখন শ্যাংলিন অজ্ঞান হয়ে যায়। ইয়ানের বাবা বলতে থাকে, একটা অ্যাম্বুলেন্স ডেকে ওকে পাঠিয়ে দাও হাসপাতালে। আমি আমার বাড়িতে কোনো ঝামেলা চাই না। এরপর ইয়ান আর চাওশির বিয়ে হয়। অন্যদিকে অ্যাম্বুলেন্সে শ্যাংলিন বারবার চাওশির নাম বলছিল। এদিকে চাওশির শাশুড়ি চাওশির জন্য অনেকগুলো অলংকার নিয়ে আসে। চাওশি বলে, আন্টি, এসবের দরকার ছিল না, অলরেডি আমার কাছে অনেক কিছু আছে। তার শাশুড়ি বলে, তাই বলে আমি আমার নতুন বউকে উপহার দেব না? আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমার ছেলের বউ হয়েছো। ইয়ান তোমাকে অনেক পছন্দ করে। আমি কোনো কিছুই চাই না, আমি শুধু চাই আমার ছেলে ভালো থাকুক, খুশি থাকুক। তবে এখন আর আমি তোমাকে ডিস্টার্ব করব না, আজ তোমার বিয়ের রাত। চাওশি লজ্জা পেয়ে গেলে তার শাশুড়ি বলে, আরে, আমারও বিয়ে হয়েছে, এগুলো আমি জানি। এরপর সে হাসতে হাসতে চলে যায়। এই সব কিছু দেখে চাওশি অনেক খুশি ছিল। এরপর সে যখন পানি খেতে যায়, হঠাৎ করে একজন তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। একটু পর ইয়ান ঘরে আসে আর সে দেখতে পায় পানির গ্লাস পড়ে আছে আর জানালা খোলা। অন্যদিকে চাওশির বাবার কাছে ফোন আসে, যেখানে সে জানতে পারে চাওশিকে পাওয়া যাচ্ছে না। দেখা যায় শ্যাংলিন চাওশিকে কোলে করে প্রাইভেট জেটে উঠছে। পরদিন সকালে ইয়ান তার সকল লোকজন নিয়ে বেরিয়ে যায়। তখন তার চাওশির বাবার সঙ্গে দেখা হয়। চাওশির বাবা বলে, শ্যাংলিনকেও পাচ্ছি না, হয়তো ওই এই কাজটা করেছে। ইয়ান সকল শহরে খোঁজ লাগাতে বলে। এরপর চাওশির জ্ঞান ফেরে। তখন তার গতকালকের কথা মনে পড়ে। সে মনে মনে বলছিল, আমি কি কিডন্যাপ হয়ে গেছি? সে ভয়ে ভয়ে নিচে নেমে আসে। তখন সে সামনে শ্যাংলিনকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। শ্যাংলিন বলে, তুমি উঠেছো? আমি তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। সে তাকে এনে টেবিলে বসায়। পরে সে খেয়াল করে চাওশি খালি পায়ে, তাই সে তার পা দেখতে যায়। ওই সুযোগে চাওশি একটা কাঁটা চামচ নিয়ে তার উপর আঘাত করতে চায়। সে দরজা খোলার চেষ্টা করে, তবে শ্যাংলিন তাকে বাধা দেয়, যার ফলে চাওশি তাকেই আঘাত করে দেয়। শ্যাংলিন বলতে থাকে, তুমি যাই করো না কেন, আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। সে তাকে কোলে করে নিয়ে আবারও ঘরে চলে আসে। শ্যাংলিন বলতে থাকে, আমি তোমার জন্য আবার ব্রেকফাস্ট বানাচ্ছি, তুমি একটু শান্ত হও। পরে সে বাইরে চলে আসে। চাওশি তখন অনেক চেষ্টা করছিল জানালা খোলার, তবে সে কোনোভাবেই পারছিল না। শ্যাংলিন বাইরে থেকে এই শব্দ শুনতে পায়। সে বলতে থাকে, চাওশি, তুমি কি সত্যি আর এখন আমার সঙ্গে থাকতে চাও না? সে কাঁটা চামচটা খুলে ফেলে। এরপর আবার একটু পর সে ব্রেকফাস্ট নিয়ে চাওশির কাছে আসে। শ্যাংলিন বলতে থাকে, তোমার গায়ে যদি শক্তি না থাকে তুমি পালাবে কি করে? এই কথা শুনে চাওশি খেতে শুরু করে। শ্যাংলিন তখন তার চুল ঠিক করে দিতে গেলে চাওশির মনে পড়ে সে যেদিন হসপিটালে ছিল সেদিন শ্যাংলিন সুমিনের চুল ঠিক করছিল। বর্তমানে সে বলে, তোমার দেখছি চুল ঠিক করার অনেক শখ, আগে সুমিনেরটা ঠিক করতে, এখন আমারটা করতে চাইছো। তুমি আবার ভয় পেও না, আমি জেলাস না, আমি শুধু ভাবছি একটা মানুষ এত খারাপ কি করে হয়। শ্যাংলিন বলে, তাহলে তুমি এখন কি চাইছো?
কি করলে তুমি আবার আমার উপর ভরসা করবে? চাওশি বলে, যেটা একবার হারিয়ে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। ভরসা কোনো দলিল না যে তুমি এর কপি তুলতে পারবে। শ্যাংলিন হেসে বলে, তুমি তো আগে কখনোই এভাবে কথা বলতে না। চাওশি বলে, তুমি যদি মনে করে থাকো আমি এখনো আগের চাওশি আছি, তাহলে তুমি ভুল করছো, কারণ আগের চাওশি তোমার হাতেই মারা গেছে। শ্যাংলিন এটা শুনে বাইরে চলে আসে। চাওশিও তার সাথে আসে। শ্যাংলিন তাকে বসতে বলে। সে বলে, আমি তোমার হয়ে প্রতিশোধ নিয়েছি। সে টিভি অন করে আর দেখায় সে তার বন্ধুদের উপরে কিভাবে প্রতিশোধ নিয়েছে। সে চাওশিকে রিমোট দিয়ে বলে, তুমি দেখতে থাকো। চাওশি উঠে তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, তোমার মনে হয় তুমি আর আমি এক? মানুষকে কষ্ট পেতে দেখে আমি আনন্দ পাবো? শ্যাংলিন তাকে ধরে বলে, আমাকে থাপ্পড় মারার মতো সাহস এই পর্যন্ত কারো হয়নি। তুমি কি ভেবেছ আমি তোমাকে শাস্তি দিতে পারবো না? চাওশি হেসে বলে, শাস্তি? তুমি আর কি করবে আমার সাথে? কি বা কি আছে আর? আমি আর কি নিয়ে তোমার কাছে ভয় পাবো? সে আবারও হাসতে থাকলে শ্যাংলিন তাকে ছেড়ে দেয়। শ্যাংলিন বলতে থাকে, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি বলো তুমি কি করলে আবার আগের মতো হয়ে যাবে? কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে? চাওশি বলে, তুমি মরে গেলে। শ্যাংলিন তখন একটা বন্দুক নিয়ে আসে। সে বলে, যদি আমি মরে গেলে তোমার সব দুঃখ চলে যায় আর তুমি এটাই চাও, তাহলে আমি দিতে রাজি আছি। সে তার মাথায় পিস্তল ঠেকায়। চাওশি তখন সেটা সরিয়ে দেয়। দেখা যায় পিস্তলে কোনো গুলিই ছিল না। শ্যাংলিন তখন তাকে জড়িয়ে ধরে। সে বলতে থাকে, আমি জানতাম তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি শুধু মুখে বলো, সত্যিকারে তুমি চাও না যে আমি মরে যাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা আবার শুরু থেকে শুরু করি। চাওশি বলতে থাকে, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি যে এতটা খারাপ। এরা তোমার এত বছরের বন্ধু। এখানে সেই মেয়েটা রয়েছে যাকে তুমি এত বছর ভালোবেসেছো। এক মুহূর্তেই তোমার সব বন্ধুত্ব, সব ভালোবাসা চলে গেল। মৃত্যুর চাইতেও খারাপ অবস্থা করে ছেড়েছো তুমি এদের। একটু আগেও তুমি একটা খালি পিস্তল নিয়ে আমার ভালোবাসা নিয়ে খেলছিলে। শ্যাংলিন, তুমি সত্যি কোনো মানুষ না। শ্যাংলিন বলে, তুমি আমার কথা বোঝো। আসলে আমি তোমাকে পরীক্ষা করতে চাইনি। তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? তুমি বলো আমার মধ্যে কোন জিনিসটা তোমার খারাপ লাগে, আমি সেটা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আবার মারো। চাওশি বলে, অনেক হয়েছে। আমি তোমাকে বাঁচিয়েছি এজন্য নয় যে আমি তোমাকে ভালোবাসি। তোমার জায়গায় যে কেউ থাকলে আমি তাকে সাহায্য করতে যেতাম। তোমার মতো চোখের সামনে আমি কাউকে কষ্ট পেতে দেখতে পারবো না। এই বলে সে চলে যায়। শ্যাংলিন সেখানে বসে পড়ে। সে বলতে থাকে, তুমি যত যাই বলো চাওশি, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। এখনকার তুমি আমাকে ঘৃণা করে, তাহলে আমি আগের চাওশিকে ফিরিয়ে আনি। এরপরে সে একজনকে ফোন করে বলে, আমি চাই এই শহরের সব থেকে ভালো হিপনোটিস্টকে খবর দাও। আমি একজনের পুরনো স্মৃতি মনে করাতে চাই। এরপর চাওশি একটু পানি খায়, কিন্তু পানি খাওয়ার পরেই সে ঘুমিয়ে পড়ে। তার জ্ঞান ফিরলেই সে সামনে একজন হিপনোটিস্টকে দেখতে পায়। সে বলে, আপনি কি চাইছেন? সেই লোক বলে, আমি লোক বলছি কারণ এটা কিন্তু একটা পুরুষ, শুধুমাত্র তার চুল লম্বা। ওই লোকটি বলে, শ্যাংলিন আমাকে বলেছে আপনি নাকি ডিপ্রেশনে আছেন। আপনি চিন্তা করবেন না, হিপনোসিসের পর আপনার সকল ডিপ্রেশন চলে যাবে। আপনি আবার অতীতের সবকিছু মনে করতে থাকবেন। চাওশি বলে, না না, আমি এটা চাই না। আমাকে কষ্টই দিয়েছে শ্যাংলিন, আপনি তার কথা বিশ্বাস করবেন না। তবে ওই লোক তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপরেই সে বলতে থাকে, দেখুন তো আপনি কয়টা আঙুল দেখতে পাচ্ছেন? পরে সে তুড়ি বাজালেই চাওশি অজ্ঞান হয়ে যায়। এর মধ্যেই ইয়ান তার লোকজন সহ শ্যাংলিনের কাছে আসে আর এসে সে তাকে মারতে শুরু করে। শ্যাংলিন বলে, ইয়ান, আমি জানি তোমার ক্ষমতা অনেক বেশি, কিন্তু তোমার ক্ষমতা যতই হোক না কেন তুমি চাওশিকে আমার কাছ থেকে নিতে পারবে না। ইয়ান এই পুরো বাড়ি সার্চ করতে বলে। শ্যাংলিন বলে, আমার হাতে একটা রিমোট রয়েছে। এই পুরো বাড়িতে একটা বোম ফিট করা আছে। ইয়ান, আমি শুনেছি কিছুদিন আগেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক কষ্টে তুমি তোমার জীবন ফিরে পেয়েছো। অবশ্যই এত সহজে তুমি তোমার জীবন শেষ করবে না। তখনই চাওশি নিচে নেমে আসে। সে শ্যাংলিনকে বলে, তোমরা কি করছো? এই লোকটাকে? ইয়ান বলে, তুমি আমাকে মনে করতে পারছো না? চাওশি বলে, আমি কি আপনাকে চিনি? এই জায়গাটা কোথায়? আমার তো আগামীকাল পরীক্ষা আছে। ইয়ান বলে, তোমার স্মৃতির কি হয়েছে? শ্যাংলিন তাকে চুপ করতে বলে আর নিজের মোবাইল ফোনটা দেখায়। শ্যাংলিন চাওশিকে বলে, তুমি এই লোককে বলে দাও আমাদের মধ্যে কি সম্পর্ক। চাওশি বলে, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা শুনে ইয়ান অনেক কষ্ট পায়। শ্যাংলিন বলে, ইয়ান, শুনলেই তো, শুধু শুধু এখানে সময় নষ্ট করো না, তুমি চলে যাও। ইয়ান বলে, চাওশি, আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে অনেক ছোটবেলা থেকে চিনি। যখন তোমার মা মারা যায় তখন তোমার মায়ের ফিউনারেলে আমাদের প্রথম দেখা হয়েছিল। তুমি তোমার মায়ের কবরের সামনে বসে কাঁদছিলে। তখন আমি তোমার কাছে যাই। বর্তমানে চাওশি বলে,
তাই নাকি? অনেক বছর হয়ে গেছে তো, আমার মনে নেই। কিন্তু এখন আপনি আমার কাছে কেন এসেছেন? চ্যাংলিন বলে, কারণ ও তোমাকে পছন্দ করে। এখন নিজের ভালোবাসার কথা বলতে একদম বাড়িতেই চলে এসেছে। চাওশি বলে, মিস্টার ইয়ান, ওই সময় আমরা অনেক ছোট ছিলাম। এত ছোটবেলার কথা কে মনে রাখে? তাছাড়া আমার একজন বয়ফ্রেন্ড আছে। আপনিও আপনার মন মতো একটা মেয়ে খুঁজে নিন। আপনি চলে যান। ইয়ান বলে, তুমি যদি চাও তুমি ওর সঙ্গে থাকবে, তাহলে আমি চলে যাচ্ছি। এরপর সে তার লোকজন সহ বেরিয়ে যায়। তখন শেংলিন বলে, ও তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট? ওর জন্য তুমি আমার সঙ্গে থাকতে রাজি আছো? চাওশি বলে, হ্যাঁ, আমি ওকে যতবার দেখি ততবারই ওর প্রেমে পড়ে যাই। আমি চাই ও ভালো থাকুক। ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তবে এতেও তোমার হাত আছে। তোমাকে না দেখলে আমি জানতেই পারতাম না দুজন মানুষের মধ্যে এত পার্থক্য সম্ভব। তুমি আমার জন্য প্রায়শ্চিত্ত করতে চাও, তাই তো? তবে আমি তোমাকে বলে দেই, তুমি যত যাই করো আমি কোনো দিনও তোমাকে ক্ষমা করব না। শ্যাংলিন তখন তার গলা চেপে ধরে। চাওশি বলে, দেখেছ, এই হলে আসল তুমি, ভয়ঙ্কর, রুথলেস। শ্যাংলিন বলে, তোমার কি ওর কথা সত্যিই মনে আছে? চাওশি বলে, অবশ্যই মনে আছে। মা যখন মারা যায় তখন আমার জীবনের সব থেকে খারাপ সময় চলছিল। ওই সময় ও আমার কাছে আসে, একটা সূর্যমুখী ফুল নিয়ে আসে, কারণ ও জানতো যে আমার সূর্যমুখী ফুল পছন্দ। তবে আমি কোনোদিন ভাবতে পারিনি এত ছোটবেলার কথা ও এখনো মনে রেখেছে। শ্যাংলিন তখন নিচে বসে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, তুমি আর যাই করো আমাকে ছেড়ে যেও না। চাওশি তার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে বলে, এটাই তো ওই বমের রিমোট, তাই না? তোমার সঙ্গে থেকে আমি নিজেকে টর্চার কেন করব? চলো আমরা একসঙ্গে এই পৃথিবী ছেড়ে চলে যাই। সে ওই বাটনে চাপ দিতে চায়, তবে তখনই ইয়ান আবার তার লোকজন সহ চলে আসে। সে চাওশিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। তারা যখন গাড়িতে আসছিল তখন পেছনে শ্যাংলিনও আসছিল। ড্রাইভার বলতে থাকে, স্যার, শ্যাংলিন পাগল হয়ে গেছে। ও নিজের গাড়ি দিয়ে আমাদের সঙ্গে ক্র্যাশ করতে চাইছে। চাওশি ভয় পাচ্ছিল। তখন ইয়ান বলে, ভয় পেও না। তখনই সামনে থেকে একটা বড় ট্রাক আসতে থাকলে এদের দুজনের কারই ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ইয়ান বেশি অসুস্থ হয়ে যায়। তখন শ্যাংলিন এসে চাওশিকে নিয়ে যেতে থাকে। চাওশির মনে পড়ে ইয়ান তাকে সেলফ ডিফেন্স শিখিয়েছিল। সে তখন সেভাবে করেই শ্যাংলিনকে একটা আছাড় মারে। শ্যাংলিন এমনিতেই যেহেতু অসুস্থ ছিল, সে একেবারে অজ্ঞান হয়ে যায়। শ্যাংলিনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে হসপিটালে আছে। বাইরে এসেই সে এক নার্সকে বলতে থাকে, চাওশি কোথায়? নার্স বলে, চাওশিকে আমি তো চিনি না। অন্যদিকে ইয়ানের জ্ঞান ফিরে আসে। তখন চাওশি বলে, অবশেষে তুমি উঠলে। তুমি এত বোকা কেন? আমাকে বাঁচাতে গিয়ে তুমি কতটা অসুস্থ হয়ে গেছো। ইয়ান বলে, আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে দেখে রাখবো। তখনই শ্যাংলিন তাদের দরজায় এসে পৌঁছায়। ভেতরে এদের দুজনকে হাসতে দেখে তার ভীষণ কষ্ট হয়। সে অজ্ঞান হয়ে দরজার বাইরে পড়ে থাকে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে, স্যার, আপনি চাওশি ম্যাডামকে কিডন্যাপ করেছিলেন, এই কথা পুলিশে রিপোর্ট হয়েছে। পুলিশ বলেছে আপনি একটু সুস্থ হলেই আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। এই ঘটনা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। কোম্পানির স্টক প্রাইস অনেক কমে গেছে। শ্যাংলিন তাকে চলে যেতে বলে। একটু পর সুমিন সেখানে ফিরে আসে। তবে শ্যাংলিনের মনে হতে থাকে যে চাওশি ফিরে এসেছে। সে চাওশি চাওশি বলে ডাকলে সুমিন তাকে একটা থাপ্পড় মারে। সুমিন বলতে থাকে, ভালো করে দেখো, আমি চাওশি নই, আমি সুমিন। তুমি এত খারাপ কি করে হলে? আমাকে আর আমার মাকে চাও পরিবার থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। আমি টাকার জন্য কিছু ব্যবসায়ীদের কাছে যাই। তারা আমাকে বন্দি করে অপমান করেছে, এরপর ভিডিও করেছে। এখন সারা ইন্টারনেটে সেই সব ভিডিও ঘুরছে। আমি জানি এসব কিছু তোমার কথাই হয়েছে। চ্যাংলিন বলে, তুমি তো আগে আমাকে বলেছিলে আমি যেন চাওশির সঙ্গে ওগুলো করি। এখন তোমার প্ল্যান তোমার উপর ঘটছে, কেমন লাগছে? সুমিন বলে, হ্যাঁ, আমি জানি আমি অন্যায় করেছি। তাই তো এখন আমি অস্ত্র নিয়ে তোমার কাছে এসেছি। সে তাকে আঘাত করতে চায়, তবে পরে হেসে বলে, আমি তো তোমাকে শেষ করতে এসেছিলাম। তবে দেখলাম তুমি এখনো চাওশির নাম বলছো। তাহলে এক কাজ করি, চাওশিকেও আমাদের সঙ্গে নিয়ে নিই। সারা জীবন আমরা একটা ট্রায়াঙ্গেলে ফেসেছিলাম, মরার পরেও থাকবো। এরপর সে শ্যাংলিনকে ধরে সামনে যায় আর চাওশি কোন ফ্লোরে আছে জিজ্ঞেস করে। এদিকে চাওশি ইয়ানকে বলে, তুমি তো চলে গিয়েছিলে, তাহলে আবার ফিরে আসলে কেন? ইয়ান বলে, আমি বিশ্বাস করতে পারিনি যে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে। চাওশি বলে, আর যদি আমি সত্যিই তোমাকে ভুলে যেতাম? ইয়ান বলে, আমি তাহলেও তোমাকে নিয়ে যেতাম, কারণ শ্যানলিন তোমার যোগ্য না। তখনই ইয়ানের একজন অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। এরপর এরা সবাই ছাদে আসে। শ্যাংলিন বলতে থাকে, চাওশি, তুমি আমার কথা শুনে এসেছো? সুমিন বলতে থাকে, আমি জানতাম শ্যাংলিন তোমার সঙ্গে এত কিছু করেছে, তারপরে তুমি শ্যাংলিনকে দেখতে চলে এসেছো। চাওশি বলে, তোমরা ভুল করছো, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আসিনি। তখন সে মনে করে
একটু আগে সে বলছিল আমি সেখানে যাব না, ওরা বাঁচলো কি মরলো তাতে আমার কিছু আসে যায় না। তখন ইয়ান বলে কিন্তু আমাদের যাওয়া উচিত, কারণ এটা হসপিটাল। অ্যাসিস্ট্যান্ট বলে সুমিন বারবার আপনার নাম বলছে, আপনাকে ছাদে যেতে বলছে। বর্তমানে সুমিন বলে এই ছেলেটাকে। চাওশি বলে আমার হাজব্যান্ড ইয়ান। সুমিন বলে অসম্ভব, ইয়ান তো অন্ধ, তার উপর মাথা ঠিক নেই। ইয়ান বলে এমনিতে আমার অবস্থা এতটাও খারাপ ছিল না, আমি ইচ্ছে করেই তোমাদের পরিবারে এইসব মিথ্যা কথা বলেছিলাম যাতে তোমার বাবা বিয়ের জন্য তোমাকে না পাঠায়। সুমিন বলে তোমার সঙ্গে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল, তোমার তো আমার হাজব্যান্ড হওয়ার কথা, তুমি মিথ্যা কথা না বললে এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত। চাওশি, সবসময় কেন তোমার ভাগ্য এত ভালো হয়? কেন তুমি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নাও? সে তাকে মারতে চায়, তবে ইয়ানের একজন সেখানে গুলি করে। শ্যাংলিন সুযোগ পেয়ে সুমিনকে একেবারে ছাদ থেকে ফেলে দেয়। এরপর সে চাওশির কাছে আসতে চাইলে ইয়ানের একজন লোক তাকেও গুলি করে। এরপর 1 মাস পরের সিন দেখানো হয়। জেলখানায় চাওশি শ্যাংলিনের সঙ্গে দেখা করতে এসেছে। শ্যাংলিন বলতে থাকে চাওশি, তুমি এসেছো, আমি আমার সকল সম্পত্তি তোমাকে লিখে দিয়েছি, তুমি কি সেগুলো পেয়েছো? চাওশি বলে আমি ওগুলো নেইনি। চাওশি বলে তোমার সকল সম্পত্তি তোমার সকল অপকর্মের ফল দিতে দিতেই শেষ হয়ে গেছে, এখন তোমার কাছে কোনো কিছুই নেই। শ্যাংলিন বলে তাহলে তুমি এখানে কেন এসেছো? চাওশি বলে একটা সত্যি কথা বলতে, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। ওই সময় যখন সবাই আমাকে বুলি করত তখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে, আমি তোমাকে নিজের জীবনের আলো মনে করতাম। কিন্তু পরে একদিন আমি পুরো সত্যিটা জানতে পারি। তবে আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছিলাম। সুমিন যখন আমাকে দোষ দিচ্ছিল তুমি চাইলেই একবার আমাকে বিশ্বাস করতে পারতে, তাহলে আমার জীবনের এত বড় ক্ষতি হতো না। কিন্তু তুমি একটা বারও আমার কথা বিশ্বাস করনি। আমার বিপদের সময় আমার ফোন তোলনি। যখন আমি হসপিটালে কাতরাচ্ছিলাম তখন তুমি অন্য মহিলার সঙ্গে ছিলে। শ্যাংলিন তখন বলতে থাকে আমি জানি আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে বারবার নিজের গালে নিজেই চড় দিচ্ছিল। তুমি কান্ট্রিটিতে গিয়ে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছিলে। তুমি কি ভেবেছো এগুলো জানাজানি হবে না? জানাজানি হওয়ার পর এখন পুরো শহর আমার বিষয় জানে। তাই আমি জিয়াং পরিবার থেকে চলে এসেছি। আমার মতো একটা মেয়ের কারণে তাদের এত সম্মানিত একটা পরিবার কেন অপমানিত হবে? আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসা। আমি তোমাকে আর কখনোই দেখতে চাই না। এই জন্ম, পরের জন্ম, কোনো জন্মেই আমি আর তোমার সঙ্গে দেখা করতে চাই না। এরপর সে সেখান থেকে উঠে চলে যায়। শ্যাংলিন চিৎকার করে তাকে ডাকতে থাকে। এরপর চাওশি একটা ট্যাক্সিতে উঠে এয়ারপোর্টে চলে যায়। সে ফোন বের করলে বুঝতে পায় ইয়ান এখনো তাকে ফোন করে যাচ্ছে। চাওশি কান্না করে মনে মনে বলতে থাকে ইয়ান, আমি তোমার যোগ্য না, কিভাবে থাকবো আমি তোমার সাথে? এরপর 1 বছর পরে সিন দেখানো হয়। চাওশি এখন একটা রেস্কিউ টিমের সঙ্গে জয়েন হয়েছে। এখানে যারা মিলিটারি সার্ভিস দেয় মূলত তাদেরকেই এরা রেস্কিউ করে। চাওশির সাথের মেয়েটা বলতে থাকে জানো আপু, কিছুদিন আগে একটা কমান্ডার এসেছে, সে তো অনেক অসুস্থ অবস্থায় এসেছিল, তবে এখন কিছুটা সুস্থ। সবাই বলা বলি করছে সে নাকি দেখতে অনেক হ্যান্ডসাম, চলো না আমরাও গিয়ে একটু দেখে আসি। চাওশি বলে তুমি যাও, আমার ভালোবাসার মানুষ আছে। সে বলে আপু, একটা ভালোবাসার মানুষের জন্য সারা জীবন শেষ করে দেবে নাকি? তোমার বয়স এখনো কত কম, চলো না একবার গিয়ে দেখে আসি। চাওশি বলে তুমি যাও, আর দেখে এসে আমাকে বলো যে সে হ্যান্ডসাম কিনা। তখনই সেই মেয়েটা বলতে থাকে ওই যে সামনের ওই লোকটাই হলো নতুন কমান্ডার। সে বলতে থাকে একবার এদিকে ফিরে তাকাক, একবার এদিকে ফিরে তাকাও। সে বলতে থাকে ভাইয়া একবার ফিরে তাকাও। তবে ফিরে তাকালে দেখা যায় সে আসলে মাস্ক পরা ছিল এবং সানগ্লাসও পরা ছিল। রাতের বেলা চাওশি যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ মানুষের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। সবাই বলাবলি করছিল ক্যাম্পে আগুন লেগেছে। চাওশি বাইরে গেলে ওই মেয়েটা বলতে থাকে আপু, ওনাকে বাঁচাও, উনি আমাকে বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে গেছে। চাওশি মনে করতে থাকে একটু আগে সে স্বপ্নে দেখেছে মাস্কের আড়ালের লোকটা আসলে শ্যাংলিন, তাই সে সাহস পাচ্ছিল না। তবে এরপর তারা তার চিকিৎসা করে। ওই মেয়েটা বলে আপু, আমরা লুকিয়ে একটু দেখি উনি দেখতে কেমন। চাওশি বলে এটা ঠিক হবে না। সেই মেয়েটা বলে আমরা তো রেস্কিউ টিমের সঙ্গে আছি, বলতে গেলে ডাক্তার, মানুষের চেহারা দেখলে কি দোষ? সে যখনই তার চেহারা দেখতে যায় তখন ওই পেশেন্টের জ্ঞান ফিরে আসে আর সে তার হাত ধরে ফেলে। সেই মেয়েটা বলে আমি আপনার চেহারাটা একটু পরিষ্কার করে দিই। ছেলেটি না করে দেয়। মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে, দেখবো না। সে অনেকক্ষণ বকবক করে, তবে ছেলেটি কোনো উত্তর দেয় না। তাই মেয়েটি বলে আপনি কি বোবা? ছেলেটি চোখ দিয়ে ইশারা করে বলে যে হ্যাঁ, সে সত্যিই বোবা। এরপর এরা দুজন বাইরে চলে আসে। ছেলেটি যখন চলে যেতে চাইছিল তখন সামনে চাওশি পড়ে। চাওশি তার জ্যাকেট ফিরিয়ে দিলে ছেলেটি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রাতের বেলা ওই মেয়েটি চাওশিকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল। চাওশি বলে তুমি বলছোই না যে আমরা কোথায় যাচ্ছি, শুধু বলছো ভালো জিনিস দেখতে যাচ্ছি। মেয়েটি বলে সত্যি আপু, অনেক ভালো জিনিস দেখতে যাচ্ছি।
আসলে সে চাউশিকে ওই কমান্ডারকে গোসল করতে দেখতে নিয়ে এসেছে। চাউশি চলে যেতে চায়, তবে ওই মেয়েটা তাকে ধরে রাখে। এরপরেই চাউশি ইয়ানকে দেখে একেবারে হতবাক হয়ে যায়। সে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ইয়ান বলতে থাকে, তুমি এখানে কি করছো? চাউশি বলে, আমি আসিনি। তখন সে দেখতে পায় তার সাথের মেয়েটি তো নেই। এরপর তারা একসঙ্গে কথা বলতে থাকে। চাউশি বলে, তুমি কবে এসেছো? সে বলে, 15 দিন হলো। চাউশি বলে, তুমি কেন আসলে? সে বলে, কারণ আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। তুমি বলবে, কেন আমি তোমার সঙ্গে দেখা করিনি? কারণ আমি তোমার সুন্দর জীবনে আবারও ঝামেলা দিতে চাইনি। তুমি বলবে, কেন আমি আমার চেহারা কাউকে দেখাইনি? কারণ আমি চাইনি তুমি কখনো আমার চেহারা দেখে নিজে প্রেশার ফিল করো। চাউশি দেখতে পায় ওই মেয়েটা এখনো গাছের ফাঁকে দিয়ে তাকে দেখছে। সে তখন তাকে ডাক দেয়। মেয়েটি বলে, ভাইয়া, আমি আসলে খারাপ না। আমি আপনাকে গোসল করতে দেখতে আসিনি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনার চেহারাটা। আমি মনে মনে ভাবছিলাম, আপনি যদি হ্যান্ডসাম হন তাহলে আমি চাউশি আপুর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। ইয়ান বলে, তাহলে এখন দেখে কি মনে হচ্ছে আমি হ্যান্ডসাম? তোমার আপুর সঙ্গে আমাকে মানাবে? মেয়েটা বলে, অবশ্যই, আপনারা তো একদম পারফেক্ট। মেয়েটি বলে, আপু, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি না হয় ভাইয়াটার সঙ্গে ডেট করি। চাউশি তখন ইয়ানের হাত ধরে বলে, ভালো করে দেখে রাখো, ও আমার হাজব্যান্ড। ইয়ান তখন তার কপালে একটা কিস করে। এরপরে এরা তিনজন একসঙ্গে খাবার খেতে বসে। ওই মেয়েটি বলতে থাকে, আপু, তুমি এরকম একটা হ্যান্ডসাম হাজব্যান্ডকে ফেলে এখানে কি করে আসতে পারলে? ইয়ান বলে, হ্যাঁ, এই কথাটা তো আমিও জিজ্ঞেস করতে চাই, তুমি কি করে পারলে? চাউশি বলে, সব বাদ দাও, বলো বাবা মা কেমন আছে? সে বলে, তারা ভালো আছে, শুধুমাত্র তোমাকে মিস করছে। চাউশি বলে, আমার স্ক্যান্ডালের কথা এখন তারাও জানে, তাই না? ইয়ান বলে, সবাই জানে, তবে তারা কেউই এটা নিয়ে মন খারাপ করে না। সব দোষ তোমার বাবা নিয়ে নিয়েছে। সে বলেছে একজন বাবা হিসেবে সে তোমাকে দেখে রাখতে পারেনি। এরপর চাউশি ইয়ানের সঙ্গে বাড়িতে ফিরে আসে। তার শ্বশুর শাশুড়ি তাকে দেখে অনেক খুশি হয়। চাউশির শাশুড়ি বলতে থাকে, তুমি এত শক্ত মনের, কিভাবে পারলে আমাদেরকে না বলে চলে যেতে? ইয়ানের বাবা বলে, যাই হোক, ও যে ফিরে এসেছে এটাই বেশি। এরপর চাউশি বারান্দায় দাঁড়িয়েছিল। তখন ইয়ান এসে তাকে ধরে বলে, কি ভাবছো? সে বলে, ভাবছি সবকিছু যেন একটা স্বপ্ন মনে হচ্ছে। ইয়ান এরপর চাউশিকে কিস করতে থাকে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে শোনানো হয় শেংলিন জেলখানায় নিজেকে নিজে শেষ করে ফেলেছে। অন্যদিকে ইয়ান চাউশিকে নিয়ে একেবারে ঘরে চলে আসে। আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটিতে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।